আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 26 যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, এজন্য তোমাদের জন্য ভাই স্পেশাল ভাবে কিছু ক্লাস নিয়ে আসছি। সেটা হচ্ছে তোমাদের এসএসসি কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়। ভাই তুমি এই একটা সিকিউ যদি তুমি করে যাও, দেখবা যে এই একটা সিকিউ তোমাকে অনেক কিছু, অনেক মার্ক তোমাকে অ্যাচিভ করে দিতে পারে। জাস্ট এই একটা সিকিউ যদি তুমি বুঝতে পারো। কারণ দেখবা তোমাদের এসএসসি কেমিস্ট্রিতে পঞ্চম অধ্যায়ে মাত্র 2টা থেকে 3টা টপিক যদি তুমি পড়ো, এই 3টা টপিক পড়লেই তোমার মনে করো যে মানে এই যে অধ্যায়টা একেবারে মনে করো যে একেবারে পানিবাত হয়ে যাওয়ার কথা। সো আজকের এই একটা সিকিউর মাধ্যমে তুমি 50টা সিকিউ কভার করতে পারবে। মানে এ যাবৎকালে আসা যত সিকিউ আছে মাত্র 2টা টাইপে আমরা পড়বো। আজকের ক্লাসে একটা, আরেকদিন আমরা আরেকটা দেখার চেষ্টা করবো, পরের দিন নেক্সটে। সো এই একটা ক্লাসে দেখবা মানে 2টা ক্লাস, মানে 2টা টপিক, মানে 2টা সিকিউ, মানে এই অধ্যায় শেষ। এটা তুমি লিখে রাখো এবং আজকের এই ক্লাস তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি এসএসসি এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পারবা। এটা আমি ভাইয়া বলে দিতেছি। সো দেখো, আজকে আমরা দেখবো হচ্ছে এই একটা সিকিউ যেখানে দেওয়া আছে যে সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা দেওয়া আছে। সো এখানে বলা আছে 2 নম্বরে, মানে এইটা অণুটির বন্ধন গঠন প্রক্রিয়া তুমি ব্যাখ্যা করো। সো এটা তোমরা জানো যে বন্ধন গঠন প্রক্রিয়া খুব ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, অনুবন্ধন গঠন ক্ষেত্রে অষ্টক আর হচ্ছে 2 এর নিয়মের কোনটা প্রযোজ্য, এই দুইটা। আরেকটা হচ্ছে কি ভাইয়া, পানিতে দ্রবণীয় নাকি দ্রবণীয় না। এই একটা প্রশ্ন যে কতবার আসছে ভাইয়া, তোমাকে কিভাবে বলবো। তুমি জাস্ট টেস্ট পেপারটা খুলে দেখবা যে এই সিকিউগুলো অনেকবার আসছে। কিভাবে বন্ধন গঠন হচ্ছে, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন। হ্যাঁ, সো এই যে বন্ধনগুলো গঠন হচ্ছে, কিভাবে গঠন হচ্ছে, স্ট্রাকচারগুলা কি। তোমাদের তো লুইস ডট স্ট্রাকচার নাই, তাই না? সো জাস্ট ওই নর্মাল যে স্ট্রাকচারগুলো আছে, ওই স্ট্রাকচারগুলো যদি তুমি দেখাও তাহলেই হয়ে যাচ্ছে। আর এই মানে কিভাবে গঠন হচ্ছে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে নাকি শেয়ারের মাধ্যমে, এই জিনিসটা তুমি ব্যাখ্যা করবা। আর হচ্ছে ওই যে পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়, কোন যৌগগুলো পানিতে দ্রবণীয়, এইটাও তুমি দেখাইবা। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো প্রথম কি বলছে আমাদের গ নাম্বার বলছে অণুটির মানে 2 নম্বর, মানে ক্যালসিয়াম 2 নং। সো উদ্দীপকে লিখবা যে উদ্দীপকে দেওয়া আছে 2 নং হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। সো এইটা, সো নিম্নে 2 নম্বরের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। এটা লিখে তোমরা প্রথম যেটা করবা সেটা হচ্ছে ক্যালসিয়াম এগুলার ইলেকট্রন বিন্যাস করবা। ক্যালসিয়াম কত 20 না। সো তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কত আসে 1s2 2s2 2p কি 2p হচ্ছে ভাইয়া 6 3s2 3p কত দেখো 10টা 6 18টা 4s2, এই হচ্ছে আমাদের 3p 3d আমরা দিলাম না 3d, তারপর হচ্ছে 4s। সো 4s হচ্ছে 2, আগে 4s এ যাবে তারপরে আমাদের 3d তে মানে প্রবেশ করবে। সো এক্ষেত্রে আমরা দিলাম। আর হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি 1s2 2s2 2p6 3s2 কত 10টা 3p কত 3p হচ্ছে ভাইয়া 5 3p 5 কত হচ্ছে 10 আর 2 17 5 আর 2 7 17, হ্যাঁ 17। ক্লোরিন হচ্ছে ভাইয়া 17, আর হচ্ছে কি ক্যালসিয়াম হচ্ছে ভাইয়া, ক্যালসিয়াম হচ্ছে আমাদের 20, তাই না 20, আর ক্লোরিন হচ্ছে 17। সো এই যে ইলেকট্রন বিন্যাস দেখো, ক্যালসিয়ামের মানে যুজতা স্তরে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া, 2টা ইলেকট্রন আছে। আর এইটার যুজতা স্তরে বা 7টা ইলেকট্রন আছে। সো ক্লোরিনের ইলেকট্রন কয়টা সর্বশেষ শক্তি স্তরে, মানে ক্লোরিনের, দেখো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ভাইয়া 7টা ইলেকট্রন, আর ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে মাত্র 2টা ইলেকট্রন আছে। এখন তারা কিভাবে মানে বন্ধনটা গঠন হবে, মানে অণু যে গঠন হবে তারা কিভাবে গঠন করবে দেখো। ক্যালসিয়াম হচ্ছে ভাইয়া ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। ধাতু কি করে ভাইয়া, ধাতু ইলেকট্রন ত্যাগ করে, অধাতু কি করে ইলেকট্রন গ্রহণ করে। দেখো যেহেতু ওর সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে, আমি ডায়াগ্রামটা দেখাইতেছি। ডায়াগ্রাম, আচ্ছা আমরা এইখানে ডায়াগ্রামটা আঁকবো। ডায়াগ্রামটা আমরা এইখানে আঁকি। প্রথম ডায়াগ্রাম হচ্ছে এরকম যে এই হচ্ছে ক্লোরিনের নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে ভাইয়া তৃতীয় শক্তি স্তর। হ্যাঁ, এই হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আর এখানে আমরা ক্যালসিয়াম দিলাম, এখানে হচ্ছে ভাইয়া ক্যালসিয়ামের এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে ভাইয়া তৃতীয় শক্তি স্তর, এই হচ্ছে ভাইয়া চতুর্থ শক্তি স্তর। যেহেতু এইখানে চতুর্থ শক্তি স্তর আছে, এখানে আমরা আরেকটা ক্লোরিন দিব। যেহেতু ক্লোরিন এখানে কয়টা ভাইয়া 2টা, সো আমরা 2 সাইডে দিয়ে 2টা ক্লোরিন দিলাম। সো ক্লোরিনের আরেকটা আমরা চিত্র এইভাবে আঁকবো। আর দ্বিতীয় শক্তি স্তর,
হচ্ছে তৃতীয় শক্তি স্তর। হয়েছে? হ্যাঁ হয়েছে। এখন দেখো, এখন যদি আমরা ইলেকট্রনটা দেই, তো প্রথম শক্তি স্তরে কয়টা? 2টা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, 8টা আছে, 8টা। তৃতীয় শক্তি স্তরে ক্লোরিনের কয়টা? 7টা, 2টা, 6টা, 7টা, সরি এই হচ্ছে 6টা, এইখানে ভাইয়া একটা আছে। আর তুমি যদি এইটার ক্ষেত্রে চিন্তা করো, এখানে হচ্ছে 2টা আছে, এখানে হচ্ছে ভাইয়া 8টা আছে, 8টা আছে ইলেকট্রন, এখানে 8টা, আর হচ্ছে এইখানে কয়টা? 7টা আছে, 2টা, 6টা, 6টা, আর হচ্ছে একটা 7টা। হ্যাঁ 7টা। সো এইখানে দেখো, আর এইখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে কয়টা? এই হচ্ছে ভাইয়া 2টা, এখানে হচ্ছে ভাইয়া 8টা, এখানে তুমি 8টা রাখবা এইভাবে, এবার তুমি লিখে দেখাইবা 8টা, এখানেও 8টা ভাইয়া, এখানে 8টা, তৃতীয় শক্তি স্তরে তার পূর্ণ। আর এখানে হচ্ছে ভাইয়া 2টা, আমরা এইদিকে একটা দিলাম, আর হচ্ছে আমরা এইদিকে একটা দিলাম, এই হচ্ছে ভাইয়া তার 2টা। দেখো সর্বশেষ শক্তি স্তরে 4s এ কয়টা আছে? 2টা ক্যালসিয়াম। এটা হচ্ছে ভাইয়া ক্লোরিন, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্লোরিন। সো এখন ও কি করবে? ক্যালসিয়াম কি করে ভাইয়া? দেখো ক্যালসিয়াম যেটা করে সেটা হচ্ছে, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন কি করবে? সে ত্যাগ করবে। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়। ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হচ্ছে ভাইয়া? 2+, ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হলো। আর ক্লোরিন কি করতেছে? ক্লোরিন 2টা ইলেকট্রন ভাইয়া গ্রহণ করে কি হয়েছে? ক্লোরিন 2- এ পরিণত হয়। কি হয়? ক্লোরিন 2- এ পরিণত হয়। ক্লোরিন কি করে ভাইয়া? ক্লোরিন মাইনাসে পরিণত হবে। কি হবে? ক্লোরিন মাইনাসে পরিণত হবে। সো এক্ষেত্রে দেখো, এখানে যেটা হবে ক্লোরিন 2- না, ক্লোরিন 2 ক্লোরিন Cl2Cl- এ পরিণত হবে, কারণ 2টা ইলেকট্রন গ্রহণ করে সে 2Cl- এ পরিণত হবে। হ্যাঁ এইটা হবে। সো যখন ভাইয়া এই ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- এ পরিণত হলো, তার মানে কি এইখানের যে ইলেকট্রনটা আছে, যেমন ক্যালসিয়াম, ওই ইলেকট্রনটা কি করবে? এইখানে সে দিয়ে দিবে। সে কি করবে? এইভাবে তীর চিহ্ন দিয়ে তুমি এখানে দেখাবো যে এইখানে একটা ইলেকট্রন দিল, আর এই যে ইলেকট্রনটা আছে না, এই ইলেকট্রনটা সে কি করবে? এই ক্লোরিনকে দান করবে। সো এইভাবে সে 2টা করে ইলেকট্রন 2টা ক্লোরিনকে দান করবে। এখন দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এই ক্ষেত্রে ক্লোরিনের অষ্টক পূর্ণ হয়ে গেছে, আর এই ক্ষেত্রেও ক্যালসিয়ামের কিন্তু অষ্টক পূর্ণ হয়ে গেছে। যখন তার এই দেখো 2টা ইলেকট্রন যখন সে ত্যাগ করবে, তখন কিন্তু তার আর এই শক্তি স্তর কিন্তু থাকবে না, তখন এখানে কিন্তু তার অষ্টক পূর্ণ হয়েছে। দেখো তার কিন্তু পরের যে শক্তি স্তর, এই শক্তি স্তরে কিন্তু তার 8টা ইলেকট্রন ঠিকই আছে। সো ও কিন্তু স্টেবল। হ্যাঁ 2টা ইলেকট্রন ত্যাগ করে ও কিন্তু স্টেবল। কেন ত্যাগ করছে? ও স্টেবিলিটি অর্জন করার জন্য ত্যাগ করছে, অণু গঠন করার জন্য। সো যখন সে এই ইলেকট্রনটা সে এখানে দিয়ে দিছে, আর এই ইলেকট্রনটা এখানে দিয়ে দিছে, তখন তারা প্রত্যেকই স্টেবল হয়ে গেছে। এবং তারা কি তৈরি করছে? এখানে কি তৈরি করছে? এখানে ক্যালসিয়াম, ধরো এখানে যেটা তৈরি করবে CaCl2 তৈরি করবে। এখানে কি তৈরি করবে? ক্যালসিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন মিলে কি তৈরি করে? জাস্ট এটা লিখে দিবা, CCl2 তৈরি করলো। সো এইটার যে ফাইনাল ডায়াগ্রামটা কি, তুমি চাইলে 2টা ডায়াগ্রাম দেখাইতে পারো। ফাইনাল ডায়াগ্রাম হবে ভাইয়া এরকম। এটা হচ্ছে ধরো ক্যালসিয়ামের প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, আর এই হচ্ছে তৃতীয় শক্তি স্তর। আর এইখানেও যেটা হবে, এটা ফাইনাল যেটা হবে ক্লোরিনের ক্ষেত্রে, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে তৃতীয় শক্তি স্তর। এখানেও যেটা হবে, এই হচ্ছে নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে তৃতীয় শক্তি স্তর। হ্যাঁ সো এখানে প্রত্যেকটাই কি হবে ভাইয়া? দেখো প্রত্যেকটা কিন্তু এইভাবে পূর্ণ অবস্থায় থাকবে। হ্যাঁ পূর্ণ অবস্থায় থাকবে, তাদের তৃতীয় শক্তি স্তরগুলো পূর্ণ অবস্থায় থাকবে। কেন? কারণ তারা অলরেডি স্টেবল হয়ে গেছে ইলেকট্রন দান করে কি হয়েছে? স্টেবল হয়ে গেছে। আর ভিতরের ইলেকট্রনগুলো তোমরা পূর্ণ করে ফেলবে। সো এইভাবে কিন্তু এটা কি, এটা হচ্ছে ভাই ক্লোরিন, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্লোরিন। সো এই ক্লোরিন কি করছে? এই যে CaCl2 গঠন করছে। সো এইভাবে তুমি ডায়াগ্রামটা আঁকবা। ডায়াগ্রাম মানে আঁকার পর তুমি জাস্ট যেই কথাগুলো লিখছি, এই বিক্রিয়া 2টা দেখাইবা, ইলেকট্রন বিন্যাসটা দেখাইবা, আর যেভাবে বলছি ঠিক ওইভাবে মানে একটু মানে ব্যাখ্যা তুমি দিয়ে দিবা। তাহলেই হবে যে ক্যালসিয়াম 2টা ইলেকট্রন গ্রহণ করে কি করছে? ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়েছে, আর 2টা ইলেকট্রন ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- এ পরিণত হয়েছে। তারপর হচ্ছে এই 2টা মিলে কি করছে? এই 2টা মিলে আমরা এইখানে তুমি এইভাবে না দিয়ে জাস্ট এটা ক্যালসিয়াম 2+
+2 Cl মাইনাস যদি তুমি দাও এইভাবে, ধরো এইভাবে, মানে জায়গার স্বল্পতা না, সো এখানে তুমি যেটা দিতে পারো সেটা হচ্ছে Ca2 +2 Cl মাইনাস কি করছে ভাইয়া, ওইটার যদি আমরা যাই তাহলে কি হবে CaCl2, এইভাবে এইভাবে তৈরি হচ্ছে। সো দেখো জাস্ট এই বিক্রিয়াটা তুমি দিবা আর এই ডায়াগ্রাম দিবা, ইলেকট্রন বিন্যাস দিবা, তাহলে তোমার যে এইটার যে আনসার এটা তোমার হয়ে গেছে। জাস্ট ডায়াগ্রামটা তুমি ঠিকঠাক করে দিলেই হবে। সো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আহামরি কঠিন কিছু না। এখন আমরা দেখবো হচ্ছে যে 2 নম্বরটা, যে অণুর বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক আর হচ্ছে 2 এর নিয়ম। সো দেখো এইটা আসলে দেখো 2 নম্বরটা কি বলছে, দেখো সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। এখন সালফার ট্রাইঅক্সাইড যেটা আছে এইটা আমরা যদি এটা একটু বুঝতে চাই, ধরো এটা কি বলছে ভাই, সালফার ট্রাইঅক্সাইড 1 নম্বর, তো 1 নম্বরে কি বলছে SO3, এই যে SO3, এই যে যৌগটা মানে কি, এখন এই যৌগটা কি অষ্টক এবং 2 এর মধ্যে কোনটা প্রযোজ্য। এখন আমাদেরকে দেখতে হবে যে অষ্টক নিয়ম কি। অষ্টক নিয়ম হচ্ছে ভাইয়া এই যে একটু আগে আমরা দেখছি না, অষ্টক নিয়মটা কি, প্রথমে আমরা লিখবো যে এটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, লিখার পর আমরা কি লিখবো যে উদ্দীপকের অণুটার বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক এবং 2 এর নিয়মের মধ্যে কোনটা প্রযোজ্য হয়েছে নিচে তা ব্যাখ্যা করা হলো। দেওয়ার পর আমরা ইলেকট্রন বিন্যাস করবো। দেখো সালফারের ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, সেটা সালফার কত 16 না, 1s2 2s2 2p6 3s2 3p কত, দেখো 10টা 12টা 13 14 15 16 4 না 4 দেখো। তারপরে হচ্ছে 3p, তো এটা 3p, হ্যাঁ 3p, আর হচ্ছে কি 3s2 3p4, তার মানে 6টা। আর যদি অক্সিজেনের কথা চিন্তা করো, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে 1s2 2s2 2p কত, দেখো 4টা 8টা, সরি হ্যাঁ অক্সিজেন তো 8, সালফার হচ্ছে 16। এখন দেখো তাদের প্রত্যেকের কিন্তু ভ্যালেন্স শেল, মানে যুজতা স্তরে কয়টা, যুজতা স্তরে 6টা ইলেকট্রন আছে, যুজতা স্তরে কয়টা 6টা ইলেকট্রন আছে। এখন তার যদি তুমি এইটা একটু দেখো, তো তার যুজতা স্তরে কয়টা আছে 6টা আছে, তারও যুজতা স্তরে 6টা আছে। এবং সে যদি ভাইয়া অষ্টক নিয়ম, মানে অষ্টক নিয়মটা যদি তুমি বুঝো, অষ্টক নিয়ম মানে কি, প্রত্যেকটা মৌল তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন গ্রহণ করতে চায় বা বর্জন করে 8টা ইলেকট্রন রাখতে চায়, রাখলেই সে বেশি স্টেবল, সে স্থিতিশীলতা অর্জন করতে পারে। এটাই হচ্ছে অষ্টক নিয়ম। আর 2 এর নিয়মটা কি, 2 এর নিয়ম হচ্ছে ভাইয়া যে অনুগঠনকালে কি হচ্ছে যে এক বা একাধিক জোড় ইলেকট্রন যদি থাকে মৌলের মধ্যে, এক বা একাধিক কি অনুগঠনকালে, দেখো আবার অনুগঠনকালে পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড় ইলেকট্রন বিদ্যমান থাকলে তখন আমরা এটাকে বলতে পারি ভাইয়া মানে 2 এর নিয়ম। আর অষ্টক নিয়ম কি, অষ্টক নিয়ম হচ্ছে অনুগঠনকালে এই যে তার যে ব্যালেন্স শেলে যে ইলেকট্রন আছে সেটা সে কি করতে চায়, 8টায় রূপান্তর করতে চায়। 8টা ইলেকট্রন সে শেয়ার করে অথবা যে কোনো ওয়েতে দান করে, গ্রহণ করে বা শেয়ার করে ইলেকট্রন, সে 8টা ইলেকট্রন গ্রহণ করে, মানে 8টা ইলেকট্রন নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস সে লাভ করতে চায়, মানে সর্বশেষ শক্তি স্তরে সে 8টা ইলেকট্রন রাখতে চায়। আর 2 এর নিয়মটা কি, সেটা হচ্ছে এক বা একাধিক জোড় ইলেকট্রন বিদ্যমান থাকলে সেটাই হচ্ছে 2 এর নিয়ম। এখন এইখানে আমরা যদি একটু দেখি, দেখো 3টা অক্সিজেন আছে না, 3টা অক্সিজেন সালফারের সাথে। এখন আমরা যদি এইটার ডায়াগ্রামটা একটু আঁকি, দেখো ডায়াগ্রাম যদি আঁকি, যেহেতু সালফারের যোজনী বেশি, যেহেতু সালফার হচ্ছে কি, সালফার হচ্ছে ভাইয়া কেন্দ্রীয় মূল। তো সালফারের এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, 3টা শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এই হচ্ছে ভাইয়া তৃতীয় শক্তি স্তর, এই হচ্ছে কি তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তরে কয়টা, তৃতীয় শক্তি স্তরে দেখো আছে, এই হচ্ছে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 6টা করে আছে না, 6টা করে তো আছে তাই তো। এখন যদি ভাইয়া 6টা করে থাকে, কয়টা 4টা আর 6টা করে যদি থাকে ইলেকট্রন, তাহলে কি হবে দেখো, আমরা যদি 6টা ইলেকট্রন যদি আমরা রাখি তাহলে কি হবে, এখানে দিলাম হচ্ছে একটা, কয়টা হয়েছে 5টা, এখানে দিলাম হচ্ছে ভাইয়া আরেকটা 6টা। এখন এদের সাথে কয়টা ইলেকট্রন থাকবে ভাইয়া, কয়টা ইলেকট্রন থাকবে, 3টা অক্সিজেন মৌল কিন্তু মানে যুক্ত হবে। এখন 3টা যদি যুক্ত হয়, দেখো আমরা এদিকে, আচ্ছা আমরা কাজ করি, এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি, আমরা এদিকে দিই, 2টা দিই, এখানে দিই। তো এখন যদি আমরা অক্সিজেনটা আঁকি, অক্সিজেন, এখন দেখো অক্সিজেন কয়টা, অক্সিজেন কিন্তু 2টা, হ্যাঁ শক্তি স্তর, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হচ্ছে প্রথম শক্তি স্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর।
আর এখানে এ হচ্ছে নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর, এখানের ক্ষেত্রে নিউক্লিয়াস প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তর। এখন দেখো এখন তার ইলেকট্রন কয়টা, তার সর্বশেষ শক্তি স্তরও কিন্তু কয়টা, 6টা ইলেকট্রন, কিন্তু কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। সো কয়টা ইলেকট্রন ভাইয়া, 6টা ইলেকট্রন, 2টা 4টা আর হচ্ছে ভাইয়া এই হচ্ছে কয়টা, 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন না। এখন 6টা ইলেকট্রন হলে ও কি করবে, ও চাইবে যদি ধরো এটা এখানে থাক, ও চাইবে তার যে এই যে 6টা ইলেকট্রন আছে না, এই 2টা ইলেকট্রন যদি ও শেয়ার করে, দেখো ও চাইবে এইখানের যে ধরো আমরা এইখানে না দিয়া এইখানে দিলাম, এই যে এখানে যে 2টা ইলেকট্রন, এখন অক্সিজেন যদি অষ্টক পূর্ণ করতে চায় তাহলে সে এই যে 2টা ইলেকট্রন তার কক্ষপথে নিয়ে আসবে। যদি ও তার কক্ষপথে 2টা ইলেকট্রন নিয়ে আসে তাহলে এইখানে ইলেকট্রন কত, ইলেকট্রন আছে কয়টা, 4টা। এখানে ইলেকট্রন কয়টা, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ইলেকট্রন আছে সালফারের, আর এই 4টা ইলেকট্রন কার, অক্সিজেনের। এক্ষেত্রে অক্সিজেনের কত হয়েছে, অক্সিজেনের ভ্যালেন্স শেলে দেখো 2টা 4টা আর হচ্ছে 4টা 8টা। অক্সিজেনের ভ্যালেন্স শেলে কয়টা হয়েছে, অক্সিজেনের ভ্যালেন্স শেলে কিন্তু 8টা হয়েছে। আর এটার ক্ষেত্রে সে এখানে আরো 2টা ইলেকট্রন কি করলো, গ্রহণ করলে কি হইবে, মানে শেয়ার করলো, গ্রহণ না শেয়ার করছে। সো শেয়ার করলে কি হচ্ছে, এখানে কয়টা, এখানে হচ্ছে 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। সো ওর যদি 4টা ইলেকট্রন হয়, এই 4টাও যদি ওর হয় তাহলে ওর কি হচ্ছে, ওর কিন্তু ভাইয়া এখানে 8টা হচ্ছে ভ্যালেন্স শেলে। এই ক্ষেত্রে সে এইখানের যে 2টা ইলেকট্রন সে গ্রহণ করলো, তাহলে কি হচ্ছে, এখানে যদি সে 2টা ইলেকট্রন গ্রহণ করে, এই ক্ষেত্রে কয়টা, এখানেও হচ্ছে তার 4টা, 2টা 4টা ইলেকট্রন। সো এই যে 4টা ইলেকট্রন, এক্ষেত্রে তার কি, এক্ষেত্রে তার এইখানে 8টা ইলেকট্রন হয়েছে, তার অষ্টক পূর্ণ হয়েছে। সো এইখানে দেখো কিন্তু সালফারের কি হচ্ছে, সালফারের তো ছিল এই যে কয়টা, 6টা ছিল না, যেমন এই 2টা 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 কয়টা হচ্ছে, 6টা তো 6টা, এইটা আমরা মুছে ফেললাম 6টা। এখন সালফারের লাগতো কতটুকু, লাগতো হচ্ছে ভাইয়া 2টা, কিন্তু এই 2টাই যদি তার হইতো তাহলে কিন্তু কি হইতো, তার এখানে অষ্টক পূর্ণ হয়ে যেত। এবং তুমি সালফারের যদি হিসাব করো, সালফারের ব্যালেন্স শেলে কয়টা আছে দেখো, এখানে হচ্ছে 4টা, 4 এখানে 4 8, তাহলে 4 + 4 + 4 কত, 3 4 12টা, 12টা ইলেকট্রন হয়ে গেছে। সো অক্সিজেনের ক্ষেত্রে, যদিও অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু তার দেখো তার 8টা করে ইলেকট্রন ঠিকই হয়েছে, বাট সালফারের ক্ষেত্রে কিন্তু হয়ে গেছে 12টা। এক্ষেত্রে কি তাদের মানে অষ্টক নিয়মটা কি মানছে না, অষ্টক নিয়ম কিন্তু মানে নাই। সো এই ডায়াগ্রামটা লিখে তোমরা এইটা ব্যাখ্যা করবা যে কি হচ্ছে, দেখো তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা হচ্ছে, অক্সিজেনের অষ্টক পূর্ণ হইতে 2টা প্রয়োজন, আর সালফারেরও কি 2টা প্রয়োজন ছিল, বাট অক্সিজেন 2টা করে ইলেকট্রন শেয়ার করে সে অষ্টক পূর্ণ হয়েছে ঠিকই, বাট সালফারের ক্ষেত্রে মানে কেন্দ্রীয় মৌলের ক্ষেত্রে কি হচ্ছে, 12টা ইলেকট্রন হয়ে গেছে। সালফারের যদি 12টা ইলেকট্রন হয় তাহলে এটা কি হয়েছে না, এটা তো অষ্টক সম্প্রসারণ হয়ে গেছে না, বেশি হয়ে গেছে। সো এক্ষেত্রে এটা অষ্টক নিয়মের ব্যতিক্রম। সো দেখো এখন অষ্টক নিয়মের ব্যতিক্রম যদি হয় তাহলে এটা 2 এর নিয়মে পড়ছে। কিভাবে 2 এর নিয়মে পড়ছে দেখো, যখন তুমি এই যে তার যে ভ্যালেন্স শেলগুলো আছে, এই ভ্যালেন্স শেলের ইলেকট্রন বিন্যাসটা দেখো, এখানে দেখবা তুমি একাধিক জোড় ইলেকট্রন পাবা। যখন তুমি এরকম ডায়াগ্রাম দেখবা, দেখো পি অরবিটালে 3টা থাকে। সো দেখো এস অরবিটাল, এটা এস, এটা হচ্ছে পি অরবিটাল। সো এখানে দেখো 2টা ইলেকট্রন আছে, এই যে 2টা এস এর 2টা জোড় ইলেকট্রন। দেখো এখানে কয়টা, 4টা ইলেকট্রন না, 1টা 2টা 3টা, তারপরে দেখো দেখো এখানে কিন্তু 2 জোড়া জোড় ইলেকট্রন আছে, যেমন এই এক জোড়া এই এক জোড়া। সো আমাদের 2 এর নিয়মটা কি ভাইয়া, 2 এর নিয়মটা হচ্ছে যে অণু গঠনকালে তাদের যে যুজতা স্তরে যদি এক বা একাধিক জোড় ইলেকট্রন থাকে তখন আমরা সেটাকে কি বলতে পারি, দেখো অণু গঠনকালেই কিন্তু এই যে তাদের যে যুজতা স্তরে কি হচ্ছে, তাদের 2টা করে জোড় ইলেকট্রন আছে। এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে জোড় ইলেকট্রন, যেমন আমরা যদি এটা একটু মুছি দেখবা যে এইখানে তার হচ্ছে 2টা, আর পি অরবিটালে কয়টা, এই হচ্ছে 2টা আর হচ্ছে 4টা। সো দেখো এখানে 2টা এখানে 2টা, মানে জোড় ইলেকট্রন আছে 4টা। সো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এই যে সালফার ট্রাইঅক্সাইড যেটা,
এইটা অণুটির বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়মের সম্প্রসারণ হয়, বাট 2 এর নিয়ম মানে এখানে 2 এর নিয়মটাই প্রযোজ্য হবে, এখানে অষ্টক নিয়মটা প্রযোজ্য হবে না। জাস্ট এই ডায়াগ্রামটাও যদি পারো তুমি দেখে মানে লিখে দিবা তোমার খাতায়, এবং এই ডায়াগ্রামটা তো অবশ্যই তুমি দিবা। আর হচ্ছে যেভাবে বলছি যে এদের শক্তি স্তরে মানে সালফারের ব্যালেন্স শেলে কয়টা, 2টা ইলেকট্রন প্রয়োজন, যেহেতু তার 6টা আছে। অক্সিজেনের ক্ষেত্রে 2টা প্রয়োজন, বাট অক্সিজেনের অষ্টক নিয়মে অক্সিজেন তা মানে স্থিতিশীল হলেও সালফারের ক্ষেত্রে কিন্তু সেটা ইলেকট্রন বৃদ্ধি পেয়ে 12টা হয়ে যায়, এক্ষেত্রে অষ্টক সম্প্রসারণ হয়, এখানে কিন্তু অষ্টক নিয়ম হয় না। তাহলে আমরা কি বলতে পারি, এটা অষ্টক নিয়মের ব্যতিক্রম। আর হচ্ছে এটা 2 এর নিয়ম, কারণ হচ্ছে এক বা একাধিক জোড় ইলেকট্রন কিন্তু আছে। তুমি যদি এইগুলা ডায়াগ্রামটা দেখো, দেখবা এখানে জোড় ইলেকট্রন কিন্তু আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের এই ক্লাসটা। অবশ্যই বুঝে থাকলে ভাইয়াকে কমেন্ট করে জানাবা, এবং কোন কোন ধরনের ক্লাস চাও অবশ্যই সেটাও জানাবা। সো আশা করি এই ক্লাসগুলো তুমি বেশি বেশি শেয়ার করবা তোমার বন্ধুদের সাথে এবং এনজয় করবা। সো দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।